ব্যস্ত শহরের নির্জন হাইওয়েটি হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপ ছুটে যাচ্ছে আর তার পেছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে চলে এসেছে এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগেই 400 কোটি টাকা হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতে বসেই কেউ এই হ্যাকিংটা করেছে, তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে আর পুলিশ কোনো মতে তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশের অফিসার গাড়ির কাছ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনের গাড়িতে যেই থাকুক না কেন, গাড়ি থামাও, থামাও বলছি, নয়তো আমরা গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য হব। সামনের গাড়ি থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়িটির টায়ারে গুলি করলো এবং গাড়িটি তাল সামলাতে না পেরে 3টা ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভেতর গিয়ে পড়ল। পুলিশ কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে অস্ত্র হাতে নামলো এবং ওই টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো, দেখতে যে কে আছে ভেতরে। কিন্তু কাজ ভাঙতেই দেখা গেল ভেতরে কেউ নেই। এএসআইকে উদ্দেশ্য করে ভয় মাখা গলায় বলল, স্যার, ভিতরে কেউ নেই। এটা শুনে এসআই আফসাদ অবাক হয়ে বললেন, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভেতরে কেউ নেই, এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয় আছে। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো কিন্তু ব্যর্থ হলো, কাউকেই পাওয়া গেল না। পুলিশের জেলা প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো আফসাদ, জি স্যার, বলুন। কাউকে ট্রেস করতে পেরেছো? জি না স্যার, আমরা গাড়িটার পিছু পিছু এসেছিলাম, কিন্তু ভিতরে কেউ নেই। নিশ্চয় পালিয়েছে বেটা। সেটাও হতে পারে। আচ্ছা স্যার, আমি খুঁজে দেখছি। এই কথা বলে অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতে দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার, একটা কথা বলি। বলো। স্যার, আমার মনে হচ্ছে গাড়িতে ভূত ছিল। তোমার চাকরিটা কে দিয়েছে বলো তো? কেন স্যার? একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূতে বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জনমানব শূন্য, আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি থাকতো এখানে, তাহলে আমরা নিশ্চয়ই খুঁজে পেতাম। এত ভাবতে হবে না তোমাকে, খোঁজার কাজ চালিয়ে যাও, আশেপাশে গ্রামগুলোতে খোঁজ চালাও। এই, তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিল সাব্বির। তখনই পেছন থেকে দরজা দিয়ে ঢোকার সময় সাব্বিরের ভাবি এই কথাটি বলল, আরে ভাবি তুমি, আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। টেবিল পরিষ্কার করতে করতে, সায়েন্স এক্সাইটমেন্ট কম্পিউটারে? ভাবি সন্দেহের গলায়, আরে ভাবি তুমিও না, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো বুঝি না। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি বুঝবে সায়েন্সওয়ালাদের প্যারা? একটু ভাব নিয়ে, বুঝতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও এখন। ভাবি চলে গেল। সাব্বির দরজা লক করে দেয়। টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করলো সাব্বির। ল্যাপটপে এখনও কয়েকটা সফটওয়্যার রান করছে। সফটওয়্যারটা শাট ডাউন করে বিছানায় এসে বসলো সাব্বির এবং একটা চার্ট বানাতে লাগলো। চার্টে কিছু লোকের নাম আর লিস্ট আছে, আর লেখা সব নামের পাশে তারিখ দেওয়া। সকালে ব্রেকফাস্টের টেবিলে সাব্বির বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে, তখনই একটা সাইকেলের বেল শোনা গেল। কে যেন আসছে এইদিকে। সাব্বিরের খুব একটা বড় বাড়ি না, 5% জায়গার উপর 3তলা একটা ফ্ল্যাট বাড়ি। নিচতলা এবং দ্বিতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে, আর একেবারে ওপরে সাব্বিররা থাকে। সাব্বিরের ভাই ভাবি, সাব্বিরের ভাইয়ের ছেলে রিশান, আর সাব্বিরের আর কেউ নেই। গেটে রাতুল করা নাড়ছে আর ডাকছে, এই সাব্বির, দরজা খোল। সাব্বিরের ভাবি দরজা খুলে দেয় এবং রাতুল ভেতরে এসে বসে। রাতুলকে সাব্বিরের ভাবি খাওয়ার কথা জিজ্ঞেস করলে রাতুল বলে যে খেয়ে এসেছে। সাব্বির খাওয়া শেষ হলে সাব্বির বের হওয়ায় বাসা থেকে ক্লাসের উদ্দেশ্যে। এখন সাব্বিরের সম্বন্ধে একটু বলে নেই। সাব্বির এবার ক্লাস 10-এ পড়ে, সায়েন্স নিয়ে। সাব্বিরের ভাই একটা কেমিক্যাল কোম্পানির মালিক, যেটা সাব্বিরের বাবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারপর থেকে
সাব্বিরের ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন। স্কুলে ঢুকেই সাব্বির স্কুলের ভেতরে ব্যাগটা রেখেই বাইরে আসে এবং বাইরের এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কেনে এবং স্কুলের মাঠে একটা বেঞ্চে এসে বসে পড়তে লাগে। পাশে রাতুলও এসে বসলো। খবরের কাগজের প্রথম পাতায় এসে সাব্বিরের চোখ আটকে যায় একটা খবরে। রাতুলেরও। রাতুল সাব্বিরের দিকে তাকাচ্ছে আর সাব্বিরের দিকে। সাব্বির আর রাতুলের চোখ খবরের কাগজে আটকে গেছিল। খবরের কাগজে লেখা ছিল যে ভুতুড়ে হ্যাকারের আক্রমণে অতিষ্ঠ শহর। গতকাল রাতে হ্যাক করা হয় আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটিতে মোট 8 জন মানুষের অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা করে 400 কোটি টাকা হ্যাক হয়ে গেছে। পুলিশ সন্দেহের জোরে একটি গাড়িকে ধাওয়া করলে জানা যায় যে গাড়িতে কেউই ছিল না। তাহলে গাড়িটি কে চালাচ্ছিল, ভূত না মানুষ? এটা আমাদের শহরের ব্যাংক না? রাতুল অনেক উত্তেজিত হয়ে। আমাদের শহরেরই ব্যাংক এটা, কিন্তু হ্যাকারের বিষয়টা একটু ঘোলাটে লাগছে। এটা কি হ্যাকারের কাজ নাকি কোনো ভূত টুত? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? রাতুল কৌতুক করে। আমি কি জানি, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে ভূতে কম্পিউটার চালায়। ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তাও আবার ছবিতে। সেটা তো আমিও দেখছি। আমার না অনেক শখ, একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষের উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডে টিকে থাকতে দম লাগে, দম। আর কি কি লাগে? রাতুল কৌতূহলী হয়ে। অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা আর একটুখানি ইচ্ছা ভালো কাজ করার। ব্যাস, তুইও হতে পারবি। কিন্তু হ্যাকিং জগতের অনেক ডার্ক সাইড আছে, সেসব থেকে নিজেকে দূরে রেখে চলতে হয়। সাব্বির একদমে পুরোটা বলল। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানিস কিভাবে? রাতুল ব্রুকুসকে জিজ্ঞাসা করল। আমি কিভাবে জানি মানে? সেটাই তো, তুই কিভাবে জানিস? আমি ওই দিন একটা আর্টিকেল পড়েছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকেই জানতে পেরেছি। ব্যাস এতটুকুই, আর কিছু না। সাব্বির একটা মুচকি হাসি দিয়ে। ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই নিজেই কত বড় হ্যাকার টেকার। হুপ বেটা, আমি কই আর কই হ্যাকার? আমার মতো ঝোকার হবে হ্যাকার? হ্যাঁ, হবি। তুই যেগুলো আমাকে বললি সেগুলো নিজেকে বল, তুইও হতে পারবি। রাতুল ভাব নিয়ে বলল, সাব্বির কপালে হালকা চিন্তার ভাঁজ পরিয়ে। হ্যাঁ, আমিও হ্যাকার হব, হ্যাকার দ্য ঝোকার। সাব্বির হালকা এসে এইসব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেল। সাব্বির আর রাতুল দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলো। ক্লাসে ঢুকে সাব্বির আর রাতুল ওদের বেঞ্চে বসে পড়ল। স্যার চলে আসলো এবং ক্লাস নিতে শুরু করলো। আজ ক্লাসটা সাব্বিরের চোখে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সাব্বির যা ভেবেছে তাই। আজকে ক্লাসে দুটো মেয়ে আসেনি, যাদের সাব্বির গতকাল দেখেছিল। সাব্বির এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। সব ক্লাস শেষে স্কুল ছুটি দিবে। এখন বিকাল প্রায় 4:30। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সাব্বির ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই গেট দিয়ে বেরোবে, তখনই রাতুল পেছন থেকে ডাক দিল। এই বেটা, আমাকে ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে, তাই যাচ্ছিলাম আর কি। তোর কিসের এত কাজ বাসায় যে সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যাস? রাতুল ভ্রু কুঁচকে। আমার আবার কিসের কাজ? আসলে বাড়িতে রাত নামার আগেই ঢুকে যাই তো, তাই প্রতিদিন এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথে তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। সাব্বির আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর প্রায় রাত 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, কে বলছেন? কিলার মেশিন বলে একটা হাসি দেয়। আরে আজব তো, কিসের মিশন আর কী সব বলছেন? হোটেল ব্লু সানরুম, নাম্বার 167-তে যান।
বলেই ফোনটি কেটে দেয়। কলটন রুমে অফিসারের সঙ্গে পুলিশ পাঠায়, যেই জায়গাতে রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। বলেই ফোনটি কেটে দেয়। কন্ট্রোল রুম অফিসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই জায়গাতে, রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং একটি বীভৎস দৃশ্য দেখতে পায়, যা দেখে কয়েকজন মহিলা পুলিশ সেখানেই অজ্ঞান হয়ে যায়। পুলিশদের সবার চোখে ভয় আর আতঙ্ক। রুমে বেডের ওপর একটা লাশ রাখা। লাশ বললে ভুল হবে, লাশের কোনো অংশই তার শরীরের সাথে যুক্ত নেই। শরীরটিকে এমনভাবে কাটা হয়েছে যেন কষাই মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রাখে, যার থেকে চোখগুলো বেরিয়ে আছে, আর জিহ্বা সামনে কেটে রাখা আছে। গালের দুই পাশে লেখা ইটস ওকে। তার পাশে একটা স্মাইলি দেওয়া। পা দুটো আর আঙুলগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে, আর তার পাশে বড় করে লেখা সাইকো ইজ অন দ্য গেম, ডোন্ট ট্রাই টু স্টপ আনলেস ইউ উইল স্টপ। বাংলা, সাইকো তার খেলায় আছে, থামাতে শোনা নিজেই থেমে যাবে। লাস্টটিকে পোস্টমর্টেমের জন্য পাঠানো হলো। পুলিশ কর্মকর্তারা এই কেস আর তার আগের রাতে হ্যাকিং দুটো নিয়েই অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডিও নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। কোনো সিসিটিভিও ফুটেজ নাই, কোনো ফিঙ্গারপ্রিন্ট আর ভিকটিমকে মারার কোনো মোটিভ। তাহলে কে করেছে এগুলো? সকালে সাব্বির খাবার টেবিলে বসে আছে, তখন ভাবি রুটি আর গরুর মাংসের তরকারি বেড়ে দিল। সাব্বির রুটি আর তরকারি নিয়ে খেতে লাগলো। আহ, কিরে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? রাব্বি, সাব্বিরের বড় ভাই। আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গেছিল একটু। আরে আরে, কতখানি কেটে গেছে, আর বলছো তেমন কিছু না? মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। ভাবি সন্দেহের গলায়। আরে ভাবি, তুমিও না, প্রজেক্টে ছুরি ব্যবহার করেছি, আর হাত কাটতে পারে না। কাটতেই পারে, দেখি দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা দেও ভাবি। কোনো মতে খাবার খেয়ে সাব্বির উঠে ছাদে যায় ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, এক সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই ওর ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে। দোস্ত, আমি একটা বিপদে পড়েছি, তুই এক্ষুনি পুলিশ স্টেশনে যা, পুলিশ নিয়ে আয় আমাদের বাসার পাশের জঙ্গলে। রাতুল অনেক ভয়ার্ত গলায়। রাতুলের হঠাৎ এমন কথায় সাব্বির একটু চিন্তায় পড়ে যায়। কি হয়েছে সেটা বল। হয়েছে অনেক কিছুই। আমি একটা হরর ফটোগ্রাফির জন্য আমাদের বাড়ির জঙ্গলে এসেছিলাম। এখানে একটা ডার্ক বাংলোয় ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দস্যুরা আস্তানা গেড়েছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না। আচ্ছা আমি দেখছি। বলেই সাব্বির ফোন কেটে দেয়। দস্যুরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল, তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্যে থেকে কিছু লোককে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজনকে পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ও লুকিয়ে আছে। এখন কোথাও গেলে সবাই দেখতে পাবে, তাই চুপটি মেরে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। কম্পিউটারগুলোতে লেখা উঠল, ইজ হ্যাভ বিগ হ্যাকড। সাব্বির রাতুলকে ফোন দিল। রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পিছনে তাকাবি না। আরে তুই আমাকে মারার ধান্দা করতেছিস? তোকে বললাম পুলিশ ডাকতে, আর তুই? বাঁচতে চাইলে যেটা বলেছি সেটা কর। আমার কিছু হবে না তো? না হবে না ইনশাল্লাহ, বেরিয়ে আয়। রাতুল সাব্বিরের কথা মতো বেরিয়ে এলো। তখনই
আকাশে কয়েকটা হেলিকপ্টার দেখা গেল আর স্পেশাল ফোর্স চলে এলো। রাতুলকে গেটের বাইরে থেকে 2 জন অফিসার ধরে সরিয়ে দিল আর ফোর্স ভিতরে ঢুকে গেল। রাতুল পরিস্থিতি বুঝতে উঠতে পারছে না, হঠাৎ করে এখানে এত ফোর্স কেন, আবার হেলিকপ্টারও এসেছে সেই সাথে। এটা কি সাব্বিরের কাজ? ওইদিকে দস্যুরা হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ শুনে কয়েকজন বেরিয়ে দেখতে পেল যে আকাশে হেলিকপ্টার উড়ছে। তারা যেই কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকে মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুয়ে দেয় ফোর্স আর ভেতরে ঢুকে যায়। ভেতরে গোলাগুলি হচ্ছে, গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোর্স সব কয়টাকে ধরে নিয়ে এলো। ওদের মধ্যে অর্ধেকেরই বেশি মারা গেছে। এই ছেলে আমাদের ইনফর্ম করেছে গে, তুমি? রাতুল এখনো শকড হয়ে আছে। কি হয়েছে? সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক ভয় পেয়েছে রাতুল। কোনো রকমে মরতে মরতে বেঁচেছে রাতুল। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আর জীবনেও ওই রকম জায়গাতে আসবে না। অফিসার আবারও প্রশ্ন করলো, এই ছেলে কথা বলছো না কেন? ভয় পেয়েছো? না স্যার, আমি আপনাদের ইনফর্ম করিনি। বলেই রাতুল ঢোক গিলতে লাগলো। অফিসার রাতুলের উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল আর রাতুল বোতলটা নিয়েই ঢক ঢক করে পানি গিলতে লাগলো। লোকাল পুলিশদের ইনফর্ম করেছে সেনাবাহিনীর লোকেরা পুলিশ কিছুক্ষণের ভেতরেই চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে। রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। রাতুলদের বাসার সামনে একটি মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো। রাতুল নিচে নেমেই সাব্বিরকে দেখতে পেল। সাব্বির কালো হুডি পরে সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে হেলিকপ্টার চলে যাওয়ার পর। কিরে, কেমন অভিজ্ঞতা হলো? সাব্বির রাতুলের পিঠে চাপড় দিয়ে, শালা, তুই একটা জাতীয় বেইমান। একটা কথা বলবি না? তুই কিভাবে পারলি আমাকে বাঁচাতে না আসতে? রাতুল বাচ্চাদের মতো চেহারা করে, আরে আমিই তো তোকে বাঁচানোর ব্যবস্থা করলাম। মানে কি বলতে চাস তুই? তোর মতো একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাকে বাঁচিয়েছে? রাতুল ভ্রুকুসকে, বাচ্চা বলবি না একদম। এই বাচ্চা না থাকলে আজকে গুলি খেয়ে একদম ঝাঁঝরা হয়ে পড়ে থাকতেই। সাব্বির ভাব নিয়ে, কিন্তু কিভাবে করলি? আর তোর কথা এরা বিশ্বাস করে নিল? আমাদের দেশের যা অবস্থা, পুলিশে আসে না কোনো বিপদে, আর সেনাবাহিনী চলে এসেছে। আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতো। রাতুল উচ্ছ্বাসিত গলায়, জাস্ট চিল মাই বয়, এখন বাড়িতে চল। আর হ্যাঁ, এইসব কাউকে বলবি না। আচ্ছা। সাব্বির আর রাতুল বাড়িতে আসার পর রাতুল বাসায় বসে বসে ভাবছে, সাব্বিরের মধ্যে নিশ্চয় বিশেষ কিছু আছে, আর আমাকে এটা খুঁজে বের করতেই হবে। পরের দিন সাব্বির কালকে কিছু দিনের জন্য ওর খালাতো ভাই মেহেদির বাসায় যাবে ইংল্যান্ডে, তাই প্যাকিং করছে। হঠাৎ ফোন বেজে উঠল, টুং টুং টং 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 টং। হ্যালো মেহেদি, হ্যাঁ বল, কি অবস্থা? সাব্বির ফোনের এপাশ থেকে, আর কেমন থাকি বল, যেমন ছিলাম তেমনই আছি। মেহেদি ওপাশ থেকে, কালকে ও আসছিস তাই না? মেহেদি ওপাশ থেকে, হ্যাঁ, কালকে সকালে রওনা দেব। সাব্বির ফোনের এপাশ থেকে, আচ্ছা তাহলে আয়, আর আমার জন্য তেঁতুল নিয়ে আসিস। দেশের তেঁতুলের তুলনা হয় না। মেহেদি ওপাশ থেকে, আচ্ছা নিয়ে আসবো, এখন রাখি, ভালো থাকিস। সাব্বির এপাশ থেকে। পরের দিন সকালে সাব্বির ভাই ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িটা একটা সিগন্যালে দাঁড়ালো। সিগন্যালে বিরক্ত লাগছিল সাব্বিরের, আর ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছিল না, তবুও সিগন্যাল যাচ্ছে। আর ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছিল না, তবুও সিগন্যাল আছে। সাব্বির ল্যাপটপ বের করে কিছু একটা করলো। সিগন্যালের টাইম অর্ধেক হয়ে গেল। অনেককে ব্যাপারটা লক্ষ্য করলো, কিছু বুঝতে পারলো না কি হচ্ছে। সাব্বির জানালার কাজ সরিয়ে একটু বাইরে তাকালো। তখনই দেখতে পেল পাশের রোডে একটা গাড়ি দিয়ে একটা মেয়ে বাইরে আরেকটা গাড়ির বাচ্চাদের সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখ ভঙ্গি করে ভেঙচি কাটছে। ব্যাপারটা সাব্বির এনজয় করতে লাগলো।
আর না চাইতেও অজান্তেই সাব্বিরের মুখে একটা হাসি ফুটে উঠল। মেয়েটা বোধহয় সালোয়ার কামিজ পরেছে। মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না, যার কারণে সাব্বির চোখ সরাতে পারছে না। কিছু দূর থেকে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, তাই সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে নিল দেখার জন্য। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সালোয়ার কামিজে মেয়েটাকে মন্দ লাগছে না। সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে মেয়েটার দিকে ফোকাস করলো। মেয়েটার হাসিটা যেন ক্যামেরায় এসে লাগছিল। হালকা বাতাসে চুলগুলো উড়ছিল, আর মেয়েটার গজদাঁত আর নাকের তেলটা যেন উফ। সাব্বির এসিতে বসেই ঘামছিল। সাব্বির দেরি না করে কয়েকটা ছবি তুলে নিল, কিন্তু যেই গাড়িটার নাম্বার নোট করতে যাবে তখনই সিগন্যাল ছেড়ে দিল। সাব্বির নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলো। গাড়িটা সোজা এসে এয়ারপোর্টে থামলো। সাব্বির গাল ফুলিয়ে বসে আছে গাড়িতে আর নিজেকে গালি দিচ্ছে। টিকিট না কাটা থাকলে সাব্বির আজ বোধ হয় আর ইংল্যান্ডে যেত না। প্লেনে বসে সাব্বির ক্যামেরা থেকে ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখছিল। ছবিটা দেখেই সাব্বিরের চেহারায় আবারও হাসি ফুটে উঠল। সাব্বিরের প্লেন মাঝ আকাশে। দুবাই থেকে আবার প্লেন চেঞ্জ হবে, কিন্তু তখনই এয়ার হোস্টেসরা কি যেন নিয়ে খানাখানি করছিল। হঠাৎ প্লেনটা টান নিতে লাগলো। আচমকা হাওয়ায় অনেকটা ঝাঁকুনি লাগলো সবার। সাব্বির ল্যাপটপে ছবি দেখছিল। ঝাঁকুনিতে ল্যাপটপটা হাত থেকে নিচে পড়ে গেছে। তাই সাব্বিরের একটু রাগ হলো এবং বোঝাতে চেষ্টা করলো যে কি হয়েছে। এই যে শোন, কোনো প্রবলেম হয়েছে কি? সাব্বির এয়ার হোস্টেসকে উদ্দেশ্য করে বলল, না স্যার, তেমন কিছু না। তারা যেন প্লেনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাচ্ছে। কি? এটা তো সাংঘাতিক ব্যাপার। সাব্বির কপালে চিন্তার ভাঁজ নিয়ে। হ্যাঁ স্যার, আপনি চিন্তিত হবেন না, আমাদের এক্সপার্ট দেখেছেন বিষয়টা। সাব্বির ল্যাপটপটা নিয়ে দেখতে লাগলো যে সমস্যাটা কোথায়। সাব্বির দেখতে পেল এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা আইল্যান্ড থেকে এই সিগন্যাল আসছে, যেটা প্লেনটাকে জবরদস্তি ল্যান্ড করাতে চাচ্ছে। সাব্বির টাইপিং করতে লাগলো। কোডিংয়ে পুরো স্ক্রিন ভরে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, এখন আর কন্ট্রোল ওদের হাতে নেই। তখনই প্লেনটা আবার তার গন্তব্যের দিকে মোড় নিল। সাব্বির নিশ্চিন্ত হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। ঘুম ভাঙলো দুবাইয়ে। দুবাই এয়ারপোর্টে নেমে সাব্বির কিছু খেয়ে নিল, কিন্তু হঠাৎ সামনে বসা কাউকে দেখে সাব্বিরের মুখে সেই হাসি আবার ফুটে ওঠে। সেই অজান্তা তার সামনেই একটা টেবিলে বসে বসে জ্যাম পাউরুটি খাচ্ছে। একটু জ্যাম তার ঠোঁটের এক পাশে লেগে আছে। সাব্বিরের মন চাইছে হাত দিয়ে মুছে দিতে, কিন্তু সেটা সম্ভব না। সাব্বির ঘর থেকে বেরোলো এবং ভাবতে লাগলো, এই মেয়ে এখানে কিভাবে? তাহলে কি ও আমার সাথেই এসেছে একই প্লেনে? কিন্তু আমি দেখলাম না কিভাবে। সাব্বিরের নিজের ওপরেই নিজেরই রাগ হতে লাগলো। তখনই এয়ারপোর্ট টিভিতে দেখানো হলো। The plane that's come from Bangladesh was going to be hijacked by the hijackers, but someone saved the plane and passenger from that. The expert says that the person who saved the plane was present in the plane that time, and now he is in the Dubai airport. প্লেন যেটা বাংলাদেশ থেকে এসেছে সেটা হাইজ্যাক হতে চলছিল হাইজ্যাকারদের দ্বারা, কিন্তু কে যেন সবাইকে বাঁচিয়ে নেয়। এটা থেকে সাইবার এক্সপার্টদের মতে এটা এমন কেউ করেছে যে প্লেনই উপস্থিত ছিল। এটা বলেই টিভিতে সাব্বিরকে লাইভ দেখাতে লাগলো। সাব্বির হুডি দিয়ে নিজের চেহারা ঢেকে নিল, কিন্তু সবাই সাব্বিরকে দেখে ফেলেছে। এয়ারপোর্টে কিছু বড় মাপের কর্মকর্তারা সাব্বিরের দিকে এগিয়ে আসতে লাগলো। সাব্বির চিন্তিতভাবে বসে আছে আর ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। কর্মকর্তারা এগিয়ে আসলে তাদের পেছনে আরও কিছু সাংবাদিকও এগিয়ে আসতে থাকে। সাব্বির খাবার অর্ডার করছিল, সেটা দিয়ে গেল ওয়েটার। খাবার খাচ্ছে সাব্বির। অন্যদিকে এয়ারপোর্টের সবাই সাব্বিরের দিকে আর চোখে তাকাচ্ছে, আর ফিসফিস করে ওই মেয়েটিও সাব্বিরের দিকে তাকাচ্ছে। এয়ারপোর্টে এত কোলাহল যেন ওদের দুজনের বিরক্তির কারণ না। কয়েকটা সিট সামনে বসে আছে ওরা। সাব্বির ভুলে পানি ভেবে জুস খেয়ে ফেলে। তখনই একসাথে অনেক মানুষকে একসাথে এই দিকে যেতে দেখে সবার দৃষ্টি একদিকে যায়।
এবং সবাই বুঝতে চেষ্টা করে কি হয়েছে। তখনই মিস্টার সাব্বির, ইউ হ্যাভ টু কাম উইথ আস। কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র জন। কেন? আমাকে দিয়ে আপনারা কি চান? সাব্বির একটু অন্যরকম গলায়। আপনি আজকে আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, এখন বলছেন কিছুই করেননি। কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র জন। আজব না, আমি কি করেছি? আর আপনারা এভাবে আমাকে টিভিতে ব্রডকাস্ট করছেন কেন? আরে আমি করেছিটা কি সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য না, আমরা শুধু আপনাকে একটু সম্মানিত করতে চাই। আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। আর আপনারা কিসের ভিত্তিতে ভাবছেন যে এটা আমি করেছি? কোনো ভিত্তির প্রয়োজন নেই স্যার। আপনি প্রথম ব্যক্তি যে জানতে চেয়েছিলেন কি সমস্যা হয়েছে এবং জানতে পেরেছিলেন। আর আপনি জানতে পারার পরেই আপনি নিজের ল্যাপটপ বের করে কি যেন করলেন এবং একটু পরে প্লেন আমাদের কন্ট্রোলে চলে আসলো। আমি চাই না আপনারা আমাকে বিরক্ত করুন, আর আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় থাকে যে আমি কিছু করেছি আপনাদের জন্য, তাহলে দোয়া করবেন, ব্যাস এতটুকুই। এই কথা বলার সাথে সাথে ওনারা চলে গেলেন। সাব্বির এখনো ওখানে বসে আছে, আর সবাই ওকে এলিয়েনের মতো দেখছে, যেন ভিন গ্রহের প্রাণী পৃথিবীতে অবতরণ করেছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। সাব্বির বসা থেকে উঠল, উঠেই চারপাশে তাকালো, কি যেন খুঁজছে। হ্যাঁ, সাব্বির ওই মেয়েটিকেই খুঁজছে। সাব্বির খুঁজতে খুঁজতে প্লেনে ওর পাশের সিটেই কারোর হাসির আওয়াজে সেই দিকে তাকালো। কি মিষ্টি হাসি মেয়েটার, যেরকম সুন্দর শোনায়। কি মিষ্টি হাসি মেয়েটার, যেরকম সুন্দর শোনায় তেমনি মেয়েটির ঠোঁট বাঁকানো হাসির নেশায় পড়ে গেল সাব্বির। প্লেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করল। সাব্বির প্লেনে পুরোটা সময় মেয়েটার দিকেই তাকিয়েছিল। যতই দেখে তবুও মন ভরে না। সাব্বির অনেকবার চেষ্টা করেও মেয়েটির সাথে কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারল না। ছেলেরা এমনই হয়, চ্যাট করতে গিয়ে যতই বকর বকর করুক না কেন, যখন তার ভালোবাসার মানুষটি সামনে দাঁড়িয়ে থাকে আর সুযোগ থাকে নিজের ভালোবাসা প্রকাশের, তখন সাহস কুলিয়ে উঠতে পারে না। সাব্বিরের অবস্থাও ঠিক তেমনই। প্লেন ইংল্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করলো, আর সাব্বির চলে গেল ওর খালাতো ভাইয়ের বাসায়। কি ভাবছেন যে ওর পেয়সীকে ফলো করলো না কেন, সেটা পরে বলি। সাব্বিরের খালু একজন টপ ক্লাস চকলেট ব্যবসায়ী, ইংল্যান্ডে ব্যাপক নামডাক আছে। বাড়িতে পৌঁছালো সাব্বির এবং ভেতরে ঢুকলো। বড় আঙিনা হেঁটে বাড়ির সদর দরজায় যেতে একটু সময় লেগে গেটে বেল বাজাতে লাগলো সাব্বির, কিন্তু কেউ খুলছে না। সাব্বির আরও কয়েকবার বাজালো, কিন্তু কেউ খুলল না। সাব্বির বাড়ির পাশের একটা টেলিফোন বুথ থেকে মেহেদিকে ফোন করলো। কয়েকবার বেল বাজার পর মেহেদি ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? মেহেদি মন খারাপ করে, আমি সাব্বির, তুই কই? আর বাড়িতে কেউ নেই? সরি রে, আব্বুকে কে যেন গুলি করেছে, আমরা হাসপাতালে। মেহেদি কাঁদো কাঁদো গলায়। কি? খালু হাসপাতালে? সাব্বির উত্তেজিত হয়ে, হ্যাঁ, আমরা সিটি হাসপাতালে আছি, তুই এখানে চলে আয়। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। সাব্বির হসপিটালে যাওয়ার পর খালুকে দেখে অনেক মর্মাহত হলো সাব্বির, কারণ অনেক বাজেভাবে আঘাত করা হয়েছে খালুকে। সাব্বির কারণ জানতে চাইলে বলে যে লোকাল মাফিয়ার কাজ। সাব্বির সবটা শুনে অনেক চটে যায়। মেহেদি সাব্বিরকে শান্ত করে। রাতে ইংল্যান্ডের একটি 50 তলা বিল্ডিংয়ের ওপর কয়েকটা হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারের ভেতরে সব আর্মিরা, আর তাদের হাতে অস্ত্র, যা তাক করা আছে বিল্ডিংয়ের ছাদের কিনারায় দাঁড়ানো কালো লেদারের হুডি পরা একটি ছেলের, যার হাতে একজন মানুষের মাথা কাটা, আর বিল্ডিংয়ের ছাদে পুরোটা জুড়ে রক্ত দিয়ে লেখা ইটস ওকে। আর্মিরা গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটার কোনো নড়াচড়া না দেখে কিছু করছে না। হঠাৎ একটি গুলি ছোড়া হলো ছেলেটির পায়ে, কিন্তু ছেলেটি ওই দিকে না তাকিয়ে তার হাতে থাকা ছিন্ন মস্তক ছুঁড়ে মারে, যেটার উপর গুলিটা লাগে, এবং সাথে সাথে হাত পা সরিয়ে একটা লাফ দেয়। ছেলেটা লাফ দিয়ে নিচে পড়ে যায়। আর্মিরা হেলিকপ্টার দিয়ে খুঁজতে আরম্ভ করে, কিন্তু পাচ্ছে না খুঁজে।
একেবারে যেন হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছে, এইরকম একটা পরিস্থিতি। এত লাইট আর দলবল নিয়েও বিল্ডিং সহ কোনো জায়গাতেই কাউকে পাওয়া গেল না। এই কেস নিয়ে তদন্ত কমিটি বসলো এবং সমস্ত প্রুফ একত্রিত করা হলো, কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তখনই সবার মনে পড়লো যে কিছুদিন আগে বাংলাদেশেও এই রকমই একটা কেস হয়েছে। ওইটারও লাশের সাথে মাথা ছিল না, আর রক্ত দিয়ে লেখা ছিল ইটস ওকে। কয়েকজন সিবিআই সদস্যের ঘাড়ে এই কেসের জিম্বা চাপালো তদন্ত কমিটি। তদন্ত কমিটির হেড হলো রাজ এবং সচিব। অন্যদিকে টিভিতে খবর দেখছিল মেহেদি। তখনই দেখতে পেল ওর বাবাকে যে মেরেছে, মানে খুন করার চেষ্টা করেছে, সে নাকি হত্যা হয়েছে। কয়েক মুহূর্তের জন্য খবরটা মেহেদির মনে আনন্দের সঞ্চয় করলেও মেহেদি ভাবতে লাগলো এটা কার কাজ হতে পারে। মেহেদি হাসপাতালে ছিল, সাব্বিরকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না মেহেদি। কোথায় যেন গেছে সাব্বির। মেহেদি সাব্বিরকে খুঁজতে লাগলো পুরো হাসপাতাল জুড়ে, কিন্তু সাব্বির কোথাও নেই। এই শহরে তো তেমন কোনো কেউ নেই সাব্বিরের পরিচিত যার কাছে সাব্বির যেতে পারে। সাব্বির তাহলে কোথায় গেল? মেহেদি যেই হাসপাতালের বাইরে যাবে তখনই সাব্বিরকে পাশের একটা ডিপার্টমেন্ট স্টোর থেকে বেরোতে দেখে। সাব্বিরের হাতে কফির কাপ আর মোবাইল। সাব্বির ট্রাফিক সিগন্যাল কাটিয়ে এপাশে এলো। কিরে, তুই কোথায় ছিলি এতক্ষণ? মেহেদি ব্রু কুসকে। কেন, ওই তো পাশেই একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে। সাব্বির স্বাভাবিকভাবেই। তুই কি কিছু জানিস না? হ্যাঁ। আমি আবার কি জানবো, পাগল নাকি তুই? আমি পাগল? তুই একা একাই অজানা দেশের অজানা শহরে ঘুরে বেড়াচ্ছিস, আমার টেনশন হয় না নাকি? মেহেদি উত্তেজিত গলায়। আরে চিল ম্যান, এত হাইপার হচ্ছিস কেন? আর কি হয়েছে সেটা বল। সাব্বির ভাব নিয়ে। ড্যানিয়েল মারা গেছে? মেহেদি উত্তেজিত গলায়। কি, ড্যানিয়েল মারা গেছে? সাব্বির অবাক দৃষ্টিতে। মারা গেছে বলে ভুল হবে, ওকে খুন করেছে কে যেন। মেহেদি ভীত গলায়। কখন আর কিভাবে? মেহেদি সবটা খুলে বলে সাব্বিরকে। সাব্বির মেহেদিকে বলে, যা হয়েছে বেশ হয়েছে, জানোয়ারটার এমন দশাই হওয়ার ছিল। পরের দিন সাব্বির ওর খালুর বাড়িতে আছে। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ যাবৎ, কফির জন্য বসে আছে। কাজের বুয়া কফি দিয়ে গেল। সাব্বির একটা মিষ্টি হাসি বিনিময় করে কফিটা নিল এবং চুমুক বসালো। কিছুক্ষণের জন্য চিন্তায় বিভোর হয়ে গেল। মেহেদিও কফি হাতে এসে পাশে বসলো এবং সাব্বিরকে চিন্তিত দেখে বলে উঠল, কিরে, তুই এমন ভাব নিয়ে কোনো চিন্তায় বিভোর হয়ে আছিস? মেহেদি ব্রুকুসকে। তেমন কিছু না, এমনি ভাবছিলাম। খালু বাড়িতে ফিরবেন কবে? আজকে সম্ভব না, কালকে আসবে। মেহেদি গালে হাত দিয়ে। ও আচ্ছা। অন্যদিকে কেসের ইনভেস্টিগেশন অফিসার রাজ এবং সজীব তদন্ত করতে করতে বাংলাদেশে গিয়ে পৌঁছেছে। ওনারা বাংলাদেশের সেই সাইকো কিলারের কেসটি ঘেঁটে দেখলেন। সব একেবারে হুবহুব মিলে যাচ্ছে, কিন্তু কিছু জায়গা পৃথক এবং কিছু বিষম্য আছে। তবুও বলা যায় যে এগুলো একজনেরই কাজ, কিন্তু কে? আর দুইটা মার্ডারের মাঝখানে সময়ের ব্যবধান কম। ইন্সপেক্টর তার কেবিনে বসে আছেন। সিবিআই অফিসার সজীব আর রাজ বসে বসে কেস নিয়ে আলোচনা করছে। অফিসার, আপনার কি মনে হয় যে এই কাজগুলো একজনেরই? রাজ তার চশমা পরিষ্কার করতে করতে। আমার তো এটাই মনে হয়, দুইটা কেসে খুনি ভিকটিমের মাথা পৃথক করে ফেলেছে আর রক্ত দিয়ে লিখে গেছে ইটস ওকে। ইন্সপেক্টর ডেস্কে হাত রেখে। তাহলে এই সাইকো কিলার কি বাংলাদেশ থেকে ইংল্যান্ড গেছে? সজীব রাজের উদ্দেশ্যে। হতে পারে ইন্সপেক্টর। আমরা তাহলে এয়ারপোর্ট সহ ট্রান্সপোর্টের রেকর্ড পরীক্ষা করে দেখি ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। রাজ উঠতে উঠতে। আচ্ছা যান, আর কিছু লাগলে আমাকে বলবেন, যতটুকু পারি হেল্প করব। 4 বছর পর সাইকো দ্য কিলার মেশিনের খোঁজ এখনও অব্যাহত রয়েছে। পুলিশ, সিবিআই কেউ খুঁজে বের করতে পারেনি সাইকোকে, কারণ সাইকোর কোনো প্রমাণই রাখেনি তার কাজের। সাইকো এই 5 বছরে আরও 5 শতাধিক খুন করেছে, যেন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারেই না। 4 বছরে এই পর্যন্ত সাইকো প্রায় 87,000 লক্ষ কোটি ডলার হ্যাক করেছে এবং
সব গরিব লোকদের মাঝে বিতরণ করে দিয়েছে। দেশে বিদেশের প্রায় সকল ক্ষেত্রে সকল গভর্নমেন্ট সাইকোকে ভয় পায়। সাইকো মানুষ মারার কাজে যতটা দক্ষ, ততটা দক্ষ হ্যাকিং এ। সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড সহ সবাই সাইকো নামেই কাঁপে। প্রতি সপ্তাহে অন্তত একজন সাইকোর হাতে মরবেই। এই জন্যই সাইকো নাম পেয়েছে, সাইকো দ্য কিলার মেশিন। আজই সাইকো হ্যাকার একজন রুশ প্রেসিডেন্টকে হত্যা করেছে, যার জন্য গোটা পৃথিবীতে কয়েক দফা তদন্ত কমিটি বসানো হয়েছে, কিন্তু লাভ নেই। সাইকোকে খুঁজে বের করা গোটা একটা বিশাল সমুদ্রে সুই খোঁজার মতো। অনেকে সাইকোর নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের কেলানি খেয়ে নিজেদের জালিয়াত বলে স্বীকার করেছে। ব্রিটিশ কাউন্সিল দাবি করে যে ব্রিটিশ আর্মিরা সাম্প্রতিক এই অভিযানে সাইকোকে মেরে দিয়েছে, কিন্তু এইসব ভুল প্রমাণ হয় যখন সাইকো তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে যে আমাকে মারবে আমাকে মারবে। আমাকে তো তখনই মারতে পারবে যখন ওই উপর খোদা আমার উদ্দেশ্যে মালাকুল মাউতকেই প্রেরণ করবে। সাইকোকে মারার গুজব ছড়িয়ে লাভ নেই। সাইকো ছিল, আছে এবং থাকবে। সাইকো আরও পোস্ট করেছে যে আজকে সাইকো লাইভে আসবে। গোটা শহর সহ পুরো দুনিয়ায় হিকির পড়ে গেছে সাইকোকে দেখার। কেউ সাইকো হ্যাকারকে আজ পর্যন্ত দেখেনি, কেবল নামই শুনেছে। সাইকোকে বিখ্যাত করেছে তার সমাজসেবা আর কুখ্যাত করেছে তার 5 শতাধিক মার্ডার। ঘড়িতে টিক 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 আওয়াজ হচ্ছে, যার দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়ার মানুষ। রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশেই সাইকো কিলারের অনেক জনপ্রিয়, আবার অনেকের ভয়ের কারণ। ঘড়িতে 7টা বাজে। হ্যাঁ, এখনই সাইকো লাইভে আসবে। টিভি চ্যানেলগুলোর সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে লাগলো এবং সাইকোর সম্প্রচার শুরু হলো। সব টিভি চ্যানেলে, মোবাইলে কেবল সাইকোকেই দেখা যাচ্ছে। সাইকো সবার ফোন, কম্পিউটার হ্যাক করে নিয়েছে, যার জন্য সব এখন সাইকোর কন্ট্রোলে। সারা পৃথিবীর প্রায় অধিকাংশ স্যাটেলাইটের দখল নিয়ে নিয়েছে সাইকো কিলার। সাইকো ক্যামেরার থেকে হাত সরিয়ে নিল। চেহারা দেখা যাচ্ছে না, কেবল কালো হুডি পরা একটা ছেলেকে দেখা যাচ্ছে, যে একটা লাইটের নিচে বসে আছে, আর পেছনে একটা বড় দেওয়াল জুড়ে কেবল মানুষের নামের লিস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই, কারণ আমি ভালো থাকতে দেইনি। এটা শুধু তাদেরকেই বললাম যারা আমার টার্গেট লিস্টের আশেপাশে আছেন। আর যারা কোনো সমাজ বিরোধী অপকর্ম করেন না, তাদের আমাকে ভয় পেতে হবে না। আমি ভিলেন না, আমি শুধু একটা নাম। আমিও একজন মানুষ, কিন্তু আমাকে আপনাদের থেকে পৃথক করেছে আপনাদের মধ্যে থাকা কিছু লিডার, কিছু লোক, কিছু চোর, আর কিছু থাক আর নাই বললাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি নিজেই তো অনেক বড় মাপের খুনি আর চোর, তাহলে অন্যদের শাস্তি দেওয়ার অধিকার কোথা থেকে পান? হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি মানুষ খুন করি না। আমি সমাজের, রাষ্ট্রের, পৃথিবী থেকে কীট মানে পোকা মারছি, মানুষ না, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। আর যে ভাইরা আর বন্ধুরা আমাকে এখন ট্র্যাকিং করার চেষ্টা করছেন, তাদেরকে বলছি লাভ নেই ব্রো। আমি ধোঁয়াশা, আমি অন্ধকার, আমি এমন একজন যে নিজের অস্তিত্ব নিজেই খুঁজে বেড়াই। তাহলে আপনারা আমাকে খুঁজবেন কিভাবে? আর কিছু বলার নেই। আর আমি আমাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আর সাইবার এক্সপার্ট সবাই যারা যারা কাজ করতেছেন, আমাকে ছাড়াও আরও অনেকে আছে, তাদের খুঁজে বের করুন, শাস্তি দিন। আমি প্রকাশ্যে খুন করি আর ওরা অন্তরালে। সো হ্যাপি লাইফ অ্যান্ড বি কেয়ারফুল, বিকজ আপনিও হতে পারেন আমার নেক্সট টার্গেট। এই বলে সাইকো সবার কম্পিউটার, ফোন ও স্যাটেলাইট অ্যাক্সেস ছেড়ে দিল। সকল টেলিভিশনে কেবল এখন সাইকো কিলারকে নিয়ে নিউজ প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক সাব্বির মাত্র বাড়িতে প্রবেশ করলো। বড় ভাই অফিসে আছে আর ভাবি সাহেবা টিভিতে সিরিয়াল দেখছে।
সাব্বির 1 পা 2 পা করে বাড়িতে ঢুকছে ভাবির নজর এড়িয়ে। হঠাৎ কিসে যেন সাব্বিরের পা পড়ে আর কট কট শব্দ হয়। ভাবি টিভি ছেড়ে ঘুরে তাকায়। সাব্বিরের যেন সারা চেহারা লাল হয়ে আছে এমন একটা পরিস্থিতি। সাব্বির একে রাত করে বাড়িতে ঢুকেছে আর অন্যদিকে ভাবি তাকিয়ে আছে। হঠাৎ সাব্বিরের ভাবি এসে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। সাব্বির পরিস্থিতি বুঝতে পারল না। ভাবি যেখানে কান ছিঁড়ে ফেলার কথা সেখানে হাসছে কেন ভেবে ওর অন্তরাত্মা কেঁপে উঠছে। ভূতের জোতের ধরল নাকি ভাবিকে ভেবেই সাব্বিরের গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। ভাবি তুমি ঠিক আছো তো নাকি? এমন করে হাঁটছো কেন? ভয় করছে তো? সাব্বির বাচ্চাদের মতো গলায়, ভাই তুমি নিজের চেহারাটা দেখেছো? ভাবি হাসি থামিয়ে, কেন? আমার চেহারা তো আমি প্রতিদিনই দেখি। এইদিকে আসো। ভাবি ডাকতে লাগলো। সাব্বির 1 পা 2 পা করে ভাবির কাছে গেল। ভাবি সোফা থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করলো এবং একটা ছবি তুললো এবং আবার হাসতে লাগলো। ভাবি ছবিটা দেখে সাব্বির কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিল এবং ছবিটার চোখ দিল এবং নিজের চেহারা দেখে এক দৌড়ে ঘরে ঢুকলো। ভাবি এখনো বাচ্চাদের মতো হেসেই চলেছে, যেন আজকেই সব হাসি হেসে নিবে। সাব্বির ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখে বরাবরের মতোই অবাক হলো, কারণ আজও সেই সেম ঘটনা ঘটেছে। ঠোঁটে মুখে গালে কপালে সর্বত্রই লিপস্টিকের দাগ, কিন্তু কিভাবে এলো সেটা সাব্বির জানে না। প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটে সাব্বিরের সাথে। সাব্বিরের না আছে কোনো গার্লফ্রেন্ড, না আছে চুমু দেবার মতো কেউ, তাহলে এই দাগগুলো কোথা থেকে আসে? এই ভেবে সাব্বির খাটে বসে পড়ল। চিন্তায় কপালের ভাঁজ পড়ল। কে দেয় এই চুমো সেটা সাব্বিরকে দেখতেই হবে। এই চুমোগুলো প্রায় রাতের এই সময়ে বা ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায়। সাব্বির সিদ্ধান্ত নিল যে কালে ঘর থেকে বের হবে না। সাব্বির সিদ্ধান্ত নেয় যে কাল ঘর থেকে বের হবে না আর সারা ঘরময় সিসি ক্যামেরা লাগাবে, যাতে দেখতে পারে কে এই কাজ করে। অন্যদিকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে এইবার আরও জোরালোভাবে এক সাইকো ফাইন্ডিং মিশন শুরু করবে। তাই 20 সদস্যের একটা প্রিমিয়াম টিম বানাবে, যার হেড হবে ব্রুস আর হেড হবে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। এই টিমের জন্য বিশ্বের সর্বত্র থেকে 10 জন মারাত্মক হ্যাকার, 5 জন খ্যাতনামা গোয়েন্দা আর 5 জন অ্যাডভাইসর নিয়োগ দেওয়া হয়েছে। এই সাইকোকে ধরেই ছাড়বে সবাই। তাই সাইকোর লাইভ ডাটা ট্রান্সমিশন থেকে আবারও তদন্ত শুরু করবে ব্রুস, যার দায়িত্ব পেয়েছে শামসুল হাবিব। সাব্বির ক্যামেরা অর্ডার দিয়েছে। কিছুক্ষণ পরেই কেউ একজন সাব্বিরকে মেসেজ দিল ফোনে। সাব্বির দোতলায় থাকে, তাই বারান্দায় গেল। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখল একটা কালো হুডি পরা ছেলে দাঁড়িয়ে আছে, যার হাতে কিছু একটা, যেটা সাব্বিরের দিকে তাক করা। সাব্বির হাত দিয়ে ইশারা করলো কাছে যেতে। ছেলেটি বারান্দার একদম নিচে এসে দাঁড়ালো। সাব্বির একটা দড়ি নামালো নিচে, যেটাতে ওই ছেলেটা তার হাতে থাকা একটা ব্যাগ দড়িতে বেঁধে দিল। সাব্বির ব্যাগটা উপরে টেনে নিল। ব্যাগটা বেশি বড় না, ছোটই। ব্যাগ নেওয়া হলে ছেলেটি সাব্বিরকে হাত দিয়ে বিদায় জানায় এবং ঝোপের আড়ালে লোকানো সাইকেল নিয়ে চলে যায়। সাব্বির রুমে এসে ব্যাগটা টেবিলের ওপর রাখলো। চারপাশে তাকালো একবার, হয়তো কিছু খুঁজছে বা দেখছে যে কেউ দেখছে কিনা। চারিপাশে তাকিয়ে সাব্বির টেবিলের ডয়ারটা টান দিল এবং একটা ছুরি বের করে সেলো টেপ পেঁচানো ব্যাগটা কেটে একটা প্যাকেট বের করে নিল, যেটা একটা ফোনের বক্সের মতো কিছু ছিল। সাব্বির বক্সটা খুলে ফেললো এবং ভেতর থেকে বেরিয়ে এলো 3টা ক্যামেরা, যেগুলোর সাইজ একটা আঙ্গুলের 3 ভাগের 1 ভাগ হবে, মানে অনেক ছোট। এছাড়াও একটা মিনি কন্ট্রোলার আর অ্যান্টেনা। হ্যাঁ, এতক্ষণ বোঝানো গেল সে সাব্বির কি করতে চেয়েছে। সাব্বির কি করতে চলেছে। সাব্বির ক্যামেরাগুলো ওর রুমের 3 কোণায় লাগিয়ে দিল, যাতে ফাঁস হয় এবং
সমাধান হয় লিপস্টিকের দাগের রহস্য। ক্যামেরাগুলো সহ সব সেট আপ করে সাব্বির একটু ল্যাপটপটা হাতে নেয়। ল্যাপটপে কয়েকটা ইনক্রিপ্টেড মেসেজ ছিল, যেগুলো সাব্বির ডিক্রিপ্ট করলো এবং কিছু দেখতে পেল যা ওর টনক নাড়িয়ে দিল। সাব্বির অনেক চিন্তিত হয়ে পড়ল যে কি করবে সেটা ভেবে। ওর অস্তিত্ব এখন ঝুঁকিতে আছে। কে যেন ওকে কিছু ছবি পাঠিয়েছে যেগুলো সাইবার ওয়ার্ল্ডে তুফান উড়িয়ে দিবে। সাইবার বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো এবং দড়িয়ে টানতে লাগলো। আহা, মাথাটা একটু টেনশন মুক্ত হলো। সাব্বির সিগারেটটা শেষ করে ল্যাপটপটা নিয়ে বসলো। উৎস খুঁজতে লাগলো মেসেজগুলোর। যে করেই হোক সাব্বিরকে জানতেই হবে কে এই ব্যক্তি যে আমার পরিচয় ফাঁসের পথে নেমেছে। সাব্বির অনেক চেষ্টা করেও মেসেজগুলোর কোনো সোর্স পারছিল না। যে সাইবার গোস্ট সাইবার ওয়ার্ল্ডেই গায়েব হয়ে গেছে একেবারে। রাত 3টা বাজে। সাব্বির এখনও ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু খুঁজে বের করতে পারছে না যে কে করেছে এটা। কোনো প্রমাণই নেই। ওর মাথা গরম হতে লাগলো। কে এই ব্যক্তি যাকে আমি খুঁজে বের করতে পারছি না? তাহলে কি আমার থেকেও বড় কেউ আছে এই পৃথিবীতে, যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড আর কিলার মাইন্ডের? এসব ভাবতে ভাবতে সাব্বিরের মাথা কাজ করছে না, যেন এখনই অবশ হয়ে যাবে। সাব্বির ল্যাপটপে টাইপ করতে করতেই ঘুমিয়ে গেল। ঘুমানোর একটু পরেই কিছু একটা ঘটল। সাব্বির সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ সহ কাল রাতের খাওয়া সিগারেটের অংশগুলো সব ঠিক করে নিল, যাতে ভাবি দেখতে না পারে। সাব্বির সবটা গোছগাছ করে নাস্তার টেবিলে গেল। নাস্তার টেবিলে যেতেই ভাইয়ে এসে বসলেন, সাথে ওর ভাইস্তা ও ভাবি। তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখো। হঠাৎ করেই ভাবি বলে উঠল। সাব্বির পানি খাচ্ছিল। ভাবির কথা শুনে পানি গলায় আটকে গেল। কেন? আমার ভাই আবার কি করলো? সাব্বিরের ভাইয়া টোস্ট খেতে খেতে ভ্রু কুঁচকে। ভাবি কোনো কথা না বলে ভাইয়াকে আমার দিকে তাকাতে বললেন। ভাইয়া আমার দিকে তাকালো এবং ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। তখনই ভাইয়া কিছু একটা দেখে বললেন, কিরে, কালকে রাতে কোথায় গিয়েছিলে? কোথায় মানে? আমি আবার কোথায় যাব? আমি তো ঘরেই ছিলাম। সাব্বির খানিকটা বিব্রত হয়ে, তাহলে তোর গার্লফ্রেন্ড বাড়িতে এসেছিল? ভাইয়া ভ্রু কুঁচকে। আরে ভাইয়া ভাবি, তোমরা এসব কি বলছো? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে বাড়িতে আনবো কোথা থেকে? সাব্বির একটু বিরক্ত হয়ে, আমরা এমন কি বললাম যে বিরক্ত হচ্ছিস? আয়নায় নিজের চেহারাটা দেখ আগে। কি আমার চেহারা? তোর চেহারা ভালো করে দেখ, তারপর বুঝতে পারবি আমরা কিসের ভিত্তিতে কথা বলছি। ভাইয়া খানিকটা হেসে সাব্বির তৎক্ষণাৎ উঠে আয়নার সামনে গেল এবং দেখল যে গালে সেই চুম্বনের দাগ। মানে কেউ যে কিস করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভাইয়া ভাবি, বিশ্বাস করো, আমি কিছুই জানি না এই দাগগুলো কোথা থেকে আসে। এটা নিত্যদিনের ব্যাপার। আমরা তো এত কিছু জানি না। 1 মাস সময় দিলাম, ওই মেয়েকে নিয়ে বাসায় হাজির হবি, শুভ কাজটা সেরে ফেলবো। ভাইয়া ভাবির দিকে তাকিয়ে। সাব্বির এবার অনেক রেগে গেল এবং ছুটে রুমে গেল এবং নিজেই গন গন করতে লাগলো, ধুর শালার, প্রেম টেম কিছুই করলাম না। প্রতিদিন যে কেউ এত চুম্মায়, খালি একবার হাতের কাছে পাই, ঠোঁটে সুপারগুলো লাগিয়ে দেব। সাব্বিরের তখনই মনে পড়ল সিসি ক্যামেরার কথা। সাব্বির একটা বিজয়ের হাসি হাসলো এবং ল্যাপটপটা হাতে নিল। ল্যাপটপে ক্যামেরাগুলোর গতকাল রাতে ফুটেজগুলো চেক করতে লাগলো। ফুটেজ চেক করে কিছুই পাচ্ছিল না সাব্বির। তখনই একটা ফুটেজ সাব্বিরের চোখে পড়ল। রাত তখন 3:45। বারান্দা দিয়ে সাব্বির দেখতে পেল অনেক বাতাসের মতো কুয়াশা রুমে ঢুকতে লাগলো এবং ওই কুয়াশার আদলে দেখা যাচ্ছিল একটা মেয়েলি অবয়ব। চেহারা দেখা যাচ্ছিল না। সাব্বির ভেবে পাচ্ছিল না যে এত রাতে এত উঁচু বিল্ডিংয়ে কোনো মেয়ে কিভাবে উঠল, আর এই মেয়ে কে যে এই কাজ করে আমার সাথে।
সাব্বির ফুটেজ জুম করলো ভিডিওতে। মেয়েটা আস্তে আস্তে সাব্বিরের কাছে এসে বসলো এবং চেহারার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মেয়েটা সাব্বিরের কাছে আসতে লাগলো এবং একটু পরেই থেমে থেমে চুমু দিতে লাগলো। সাব্বির একটা বিজয়ের হাসি হাসলো। এটা ভেবে সে চোর ধরা গেছে। সাব্বির ভাইয়া ভাবিকে যেই ডাক দিবে এটা দেখানোর জন্য, তখনই ভিডিওতে আরেকটা জিনিস দেখে সাব্বির থেমে গেল। সাব্বির ল্যাপটপে দোষীকে দেখে ভাইয়া ভাবিকে ডাক দিবে, তখনই দেখতে পেল যে মেয়েটি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেল। সাব্বির ভয়ে ল্যাপটপটা বন্ধ করলো এবং ভাবতে লাগলো, এটা আমি কি দেখলাম? ইয়া আল্লাহ, ওটা কি ছিল? ভূত নাকি আবার? কিন্তু ভূত হলে আমার গালে চুমু কেন খায়? গালটাই তো খেয়ে নিতে পারে না। আমাকে এর গোড়ায় পৌঁছাতে হবে এবং রহস্যগুলোর সমাধান করতে হবে, যে করেই হোক। রাত 2টা আর্মি ক্যাম্পের ভেতরে কিছু লোকেরা কথা বলছে। স্যার, আমাদেরকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। না, এ বিষয়ে এগিয়ে নিজের ক্ষতি নিজেরা ডেকে এনো না। ভালো আছো, ভালো থাকো। কিন্তু স্যার, আমরা এভাবে তো কাউকে মানুষ মারার জন্য ছেড়ে দিতে পারি না। আর ও তো একটা মনস্টার, মানুষ মারে মশার মতো। এত বেশি কথা বলো কেন? আসতে বলো, কেউ শুনে ফেলবে। আর সাইকো যদি এটা জানতে পারে তাহলে আমরা শেষ। তখনই কেউ কক্ষের দরজায় কে যেন করা নাড়ে। টক 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 টক। কেউ কি বাইরে আছে নাকি? আর্মি অফিসার একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, এত রাতে আবার কে? দেখো, কোনো অফিসার হয়তো কিছু দরকার হয়েছে। আর্মি কর্নেল অন্যদের বলল। একজন আর্মি অফিসার উঠে গেলেন দরজা খোলার জন্য। দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পেলেন না। তখনই কিছু একটা রুমে প্রবেশ করলো গড়াতে গড়াতে। অফিসার নিচে তাকিয়ে দেখলো একটা স্টিল কালারের বোতল। হঠাৎ বোতলটার থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো, যেটায় ধোঁয়ায় সারা ঘরময় সব কিছু দেখা যাচ্ছিল না। সকলে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, ভেবে যে শত্রুরা আক্রমণ করেছে, কিন্তু কেউ গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। যেই চিৎকার দিতে বা কাউকে ডাকতে যায় তার মুখটাই কে যেন বন্ধ করে দেয়। সবার মনে অনেক আতঙ্ক। আস্তে আস্তে ধোঁয়াগুলো সরে যেতে লাগলো। আর্মিরা সবাই তাকিয়ে দেখতে পেল একজন লম্বা চওড়া যুবক বয়সী একটা ছেলে কালো হুডি পরে দাঁড়িয়ে আছে, মুখে কঙ্কালের ডিজাইনের রুমাল বাঁধা, চোখে একটা হাসি, আর হাতে সাইলেন্সার লাগানো একটা বন্দুক। তার পায়ের পাশে কয়েকটা ধারালো ছুরি। অফিসাররা সবাই এ দৃশ্য দেখে ঢোক গিললেন এবং আর চোখে আশেপাশে অস্ত্র খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কিছুই নেই। কোনো বন্দুক, রাইফেল, পিস্তল কিছুই নেই। যেগুলো ছিল সব উধাও হয়ে গেছে। আসলে সব উধাও হয়নি, সব ওই ছেলেটার পেছনে। এই কে তুই, আর এখানে কেন এসেছিস? একজন অফিসার মনের ভয় লুকিয়ে সাহস দেখিয়ে ছেলেটা কিছু বলল না। ডান হাতের পিস্তলটা উঁচু করলো এবং বুক বরাবর একটা গুলি করলো। গুলিটা বুকের হৃৎপিণ্ড ফুটো করে পিঠের অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। অফিসারের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ঝর্ণার মতো, আর অফিসার সোজা দপাস করে মাটিতে শুয়ে পড়লেন। আর নেই, উনি মারা গেছেন। এই দৃশ্য দেখে আরেকজন হামলা করতে গেলে ছেলেটা বা হাতের ছুরিটা হামলা করার জন্য প্রস্তুত করে। অফিসার সোজা এসে ছেলেটার মাথায় ঘুষি মারতে গেলে ছেলেটা হাঁটু ঘিরে বসে পড়ে এবং ছুরিটা নিয়ে পায়ের উল্টো পিঠে প্যাস প্যাস করে দুটো টান দেয়। ওই লোকটা মাটিতে শুয়ে পড়ে। ওই লোকটা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, আর বসে পড়ার সাথে সাথেই ছুরিটা গলায় বসিয়ে দেয় ছেলেটা। এইবার আর একজনও গেল না, তিনজন একেবারেই যায় হামলা করতে। ছেলেটা একটা মুচকি হাসি দেয়, যেটা রুমালের বাইরে থেকেও বোঝা যায়। লোকগুলো সব ভয় পেয়ে যায় এবং থেমে যায়। এই কে রে ভাই তুই? আর আমাদের মারছিস কেন? ছেলেটা আস্তে করে ফিসফিসিয়ে বলল, সাইকো। এটা শোনার পর যারা বেঁচে ছিল তাদের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে সবার কলিজা শুকিয়ে যাবার উপক্রম। কোন মনে দাঁড়িয়ে আছে দুজনে, বাকি একজন তো ভয়েই মাটিতে লুটিয়ে পড়েছে। সবাই এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল সেই বিপদ নামধারী
আজরাইল তাদের সামনে দাঁড়িয়ে আছে, আজ তাদের মৃত্যু নিশ্চিত। সাব্বির যেই ওর ভাইয়া ভাবিকে খবর দিবে সেই মেয়েটিকে দেখানোর জন্য, তখনই দেখতে পেল যে মেয়েটা ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখে আর কাউকে ডাকতে গিয়েও ডাকার সাহস পেল না সাব্বির। সাব্বির ভিডিওটা আরও কয়েকবার দেখল, বোঝার চেষ্টা করলো যে আসলে ঘটনাটা কি, কিন্তু ভিডিওটিতে বারংবার একই ঘটনা দেখে খানিকটা না অনেকটাই বিচলিত হলো। ভাবলো যে হয়তো কোনো গ্রাফিক্স বা 3D ইফেক্ট যেমনটা সাইকো ব্যবহার করে, তাই ভিডিওটাকে ভালো করে সব অ্যাঙ্গেল থেকে দেখলো ব্যাপারটাকে বোঝার জন্য। কিন্তু কিছুই না বুঝতে পেরে সাব্বির এবার নিজেকে খুব অসহায় মনে করতে লাগলো, কেননা ও কোনো দিন কারোর কাছে হার মানেনি। কিন্তু আজ এই দৃশ্য চুম্বনকারীকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে একজন লুজার মনে করছে সাব্বির। সাব্বির জেদে হাতের ল্যাপটপটাকে একটা আছাড় দিল। ল্যাপটপটা পাকা ফ্লোরে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর জিনিস ভাঙার আওয়াজ পেয়ে সাব্বিরের ভাই আর ভাবি উপরে চলে আসলো। এক দৌড়ে দরজা দিয়ে ঢুকতেই ভাঙা ল্যাপটপের অংশ বিশেষ দেখে খানিকটা অবাক হলো। সাব্বিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো যে ব্যাপার কি, কিভাবে ভাঙলো ল্যাপটপ? সাব্বির কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে গেল বাড়ি থেকে, সাথে ওর বাইক। সাব্বির বাড়ি থেকে বের হতেই সাইকো টিম থেকে মিশন অ্যালার্ট পেল সাব্বির। আজকে একজনকে মারার কথা আছে। সাব্বির ওর সাজানো প্ল্যানের লিস্টে দেখল যে আজকে কাউকে মারার কথা ছিল কিনা। হ্যাঁ, আজকে একজন মরবে, আর সেটা হলো একজন নামকরা পলিটিশিয়ান। সাব্বির অপেক্ষা করছে একটা কনফারেন্স হলের সামনে। কনফারেন্স শেষ হতেই দলে দলে লোক বেরোতে লাগলো। সবার মধ্যমণি নেতাজি সবার সামনে গলায় মালা আর হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। সাব্বির একটা গাড়িতে বসে আছে, আর সামনে টার্গেট একটা স্নাইপার বন্দুক গাড়ির জানালা দিয়ে একটু বের করে রেখেছে। আর অন্যদিকে আজকে কোনোভাবে সাইকো ফাইন্ডরা জানতে পেরে গেছে সাইকো কিলারের মিশনের কথা, এবং ওত পেতে বসে আছে সাইকোকে ধরার জন্য। টিম হেড ব্রুসকে ইনফর্ম করছে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। স্যার, আজকে আমাদেরকে যে করে হোক সাইকোকে ধরতে হবে, সেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন। হ্যাঁ মিস্টার শামসুল হাবিব, আমাদেরকে আজকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাই তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সাইকোর আশায়। গুলি যে কোনো সময় চলতে পারে। এই নেতা জনগণের টাকা মেরে খায়, আর কলেজের মেয়েদের বেশ্যা বৃত্তি করতে বাধ্য করে। অনেক মা বোনের ইজ্জত নিয়ে খেলা করছে এই শালা। একেবারে পরপারে পাঠাবে সাব্বির, মানে সাইকো কিলার। সাব্বির ফায়ার করলো। গুলিটা নেতাজির বুকে লাগলো, ঠিক হৃৎপিণ্ড বরাবর। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো নেতাজির বুক দিয়ে। সাব্বিরকে কেউ একজন দেখে ফেললো গুলি চালাতে, তাই চিৎকার দিয়ে উঠল। সাব্বির চাইলেও ওই লোকটাকে মেরে দিতে পারে, কিন্তু সাব্বির কোনো নিষ্পাপকে মারতে চায় না, তাই ওই লোককে না মেরে গাড়ি ছোটাতে থাকে পালাবার জন্য। সাইকো ফাইন্ডারদের চোখে পড়ে গেছে সাইকো। সাব্বিরের পিছু নেয় সাইকো ফাইন্ডার সহ অনেক লোকজন আর গাড়ি। সাব্বির প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, কারণ ও বাঁচলে এ পৃথিবী থেকে ধ্বংস হবে পাপীরা, আর পাপীদের নাশ করাই সাব্বিরের উদ্দেশ্য, সাইকো দা কিলার মেশিনের উদ্দেশ্য। সাব্বির ড্রাইভিং সিটে বসে ঘামছে, কারণ ও ধরা পড়লে ওর দলের লোকেরাও ধরা পড়বে, আর ওদের কোনো ক্ষতি হোক এটা সাব্বির চায় না। সাব্বির ড্রাইভ করতে করতে একটা ঢালু উপত্যকায় চলে এসেছে। সামনে পাহাড়ের গিরিখাত, আর অন্যদিকে পেছনে পড়ে থাকা লোকজন। সাব্বির কি করবে? সাব্বির যদি এখন লাফ দেয় গাড়ি নিয়ে, তাহলে হয়তো বেঁচে যাবে মিশন সাইকো, আর যদি ধরা পড়ে যায় তাহলে নাম খারাপ হবে
ওর পরিবারের আর ওর আসল পরিচয় জেনে যাবে সারা দুনিয়া। এখন কি করবে সাব্বির? সাব্বির পারছে না সামনে যেতে, আর না পারছে পেছনে যেতে। এ যেন সব বিপদ একেবারে ঘাড়ে চেপে বসেছে। আজ বোধহয় আর বাড়ি ফেরা হবে না সাব্বিরের, কারণ সাব্বির পেছনে ফিরবে না, বরং মৃত্যুকে বরণ করার জন্য পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়বে। গাড়ি ছুটছে প্রচণ্ড গতিতে, যেন মৃত্যুর তর সইছে না সাব্বিরের। সাব্বির আজ বিপাকে, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে সাইকো মিশন অসম্পূর্ণ থেকে যাবে সাব্বিরের। সাব্বিরের ইচ্ছা থাকুক বা না থাকুক, জোরপূর্বক বিভিন্ন ইনজেকশন দিয়ে সব সত্য কথা ঠিক বের করে নেবে সাইকো ফাইন্ডরা। সাব্বিরের গাড়িটা পাহাড়ের গিরিখাতের থেকে মাত্র মিটার 50 দূরে। সাব্বির চোখ দুটো বন্ধ করে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করে নিল, সেই সাথে ভাইয়া ভাবি আর সেই সাথে নীলাঞ্জনাকে। মানে মেয়েটির কি হয়েছিল সেটা আপনারা জানেন না, আশা করি পরবর্তীতে জানবেন। সাব্বির ভয়েস মেসেজ অন করে সারা পৃথিবীর মানুষের নিকট একটি মেসেজ পৌঁছে দিল। সাইকো কোনো মানুষ না যে মরবে। সাইকো একটি ব্যাধি যেটি জন্ম নেয় কিছু মানুষ নামের জানোয়ারদের কারণে। আজ আমি মরছি না, যদিও মরি অমর হয়ে থাকবো আপনাদের কাছে, গোটা পৃথিবীর কাছে। আর আমার শত্রুরা শান্তির নিঃশ্বাস ফেলো না, কারণ সাইকো কখনো মরবে না। এই মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে গাড়িটির টায়ারে একটা গুলি এসে লাগলো, যেগুলো ছোড়া হচ্ছিল পেছনের গাড়িগুলো থেকে। সাব্বির আর গাড়িটাকে নিজের আয়ত্তে রাখতে পারল না, ছেড়ে দিল সব, সরিয়ে নিল স্টারিং হুইল থেকে, হাত বাড়িয়ে পাহাড়ের উঁচু ডিপি থেকে জাম করার মতো পাহাড়ের পদদেশে পতিত হতে লাগলো সাইকো ফাইন্ডরা। ওখানে এসে এই জিনিসটা একেবারেই আশা করেননি। ওনারা গাড়ি থেকে নেমে নিচে তাকাতেই দেখতে পেলেন গাড়িটা দুমড়ে মুচড়ে নিচে আছড়ে পড়েছে। আগুন জ্বলতে জ্বলতে পড়ছে তো পড়ছেই, যেন কোনো শেষ নেই। শিট ম্যান, আমরা আজকে আবারও সাইকোকে মিস করলাম, আর জীবনেও পাবো না সাইকোকে। বুরুজ প্রচণ্ড রেগে গিয়ে গাড়ির দরজায় লাথি মেরে, স্যার, আমাদের এভাবে হঠাৎ আক্রমণ করা ঠিক হয়নি। প্ল্যানিং করে সবটা করা উচিত ছিল। আমরা ভুলে গিয়েছিলাম সে অন্য সাধারণ কোনো অপরাধীর মতো না। এ হলো সাইকো দ্য কিলার, যার রক্তের প্রতিটা কণিকাতে একটা করে ছোট্ট ব্রেন বিদ্যমান। শামসুল পিস্তল হাতে পাহাড়ের নিচে তাকিয়ে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু সাইকোর মার্ডারের একটা রিপোর্ট তো বানাতে পারি এখন। সেটা কী হবে স্যার? আমরা তো সাইকোর ব্যাপারে আগামাথা কোনো কিছুই জানি না। কী তার আসল নাম, কী তার ঠিকানা, এমনি সে কোন এলাকায় থাকে সেটাও জানি না। এমনকি সে যে এই দেশের কোনো বাসিন্দা কিনা সেটাও নিয়ে সন্দেহ আছে। শামসুল একটু গভীর চিন্তায় রিভলভার হাতে নিয়ে, সেটা ঠিক, কিন্তু এটা বললে কেন যে সে এ দেশের বাসিন্দা না? না মানে স্যার, এত ব্রিলিয়ান্ট একটা মাইন্ড প্লাস বিশ্বের নাম্বার 1 হ্যাকার, এ ছেলে কি বাংলাদেশে জন্ম নিতে পারে? শামসুল একটু হেসে, শামসুল তুমি ভুলে যেও না যে তোমার বাবাও একজন বাংলাদেশি, আর বাংলাদেশি বলে কারোর এত ট্যালেন্ট থাকতে পারে না, এটা কোনো বইয়ে লেখা আছে? ব্রুস একটু সিরিয়াস হয়ে, আসলে কি স্যার? শামসুলকে থামিয়ে দিয়ে ব্রুস, আর বলতে হবে না, আমি একজন ফরেইনার হয়েও তোমার মতো রাজাকার না। এখন যাও আর দ্রুত ওই গাড়ি থেকে সাইকোর বডি উদ্ধার করো। ইয়েস স্যার। বলে শামসু টিম নিয়ে বেরিয়ে পড়ল পাহাড়ের পদদেশে সাইকোর খোঁজে। এইদিকে কয়েক ঘন্টা পরেও শামসুল হাবিব কোনো রিপোর্ট পাচ্ছে না ব্রুসকে। কয়েক ঘন্টা পরেও শামসুল হাবিব কোনো রিপোর্ট পাঠাচ্ছে না ব্রুসকে। ব্রুস এবার অনেকটাই চিন্তিত হয়ে গেল, কারণ এতটা সময় তো লাগার কথা না। বাধ্য হয়ে ব্রুস কল লাগায় শামসুল হাবিবকে। স্যার, ঘটনা তো একেবারে মাথায় বাজ ফেলার মতো। কেন, কি হয়েছে? স্যার, ফরেন্সিক টিম নিয়ে গাড়িটার ভেতরে অনেকক্ষণ ধরে তল্লাশি করলাম, কিন্তু কিছুই পেলাম না। বডিটা কোথায় যাবে আর গাড়িটা কোথায় পেয়েছে? গাড়িটা এখানকার একটি ঝর্ণার কাছে পেয়েছি। একটুর জন্য ঝর্ণার পানিতে পড়েনি, নয়তো গাড়িটাও পেতাম না। খুঁজে দেখো, হয়তো ঝর্ণার পানির সাথে ভেসে গেছে বডিটা। সেটাই দেখছি। ফোন বাজছে, কিন্তু কেউ ধরছে না। বাজছে,
কিন্তু কেউ ধরছে না। ব্রুস আবার কল লাগায়, এবার শামসুল ধরে ফেলে। অন্যদিকে সারা দুনিয়ায় সাইকোর শেষ মেসেজটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই সাইকোর এই মেসেজটা নিয়ে অনেক উত্তেজিত। আর সাইকো কেন এমন মেসেজ দিল সেটাও সাইকোর ফ্যান আর শত্রুদের কাছে এখনও ধোঁয়াশা। কিন্তু ততক্ষণ ধোঁয়াশা ছিল যতক্ষণ পর্যন্ত সাইকো ফাইন্ডরা টিভিতে সংবাদ মাধ্যমে সাইকোর মৃত্যুর সংবাদটা অ্যানাউন্স করল। সাইকো ফ্যানরা যেন অনেক বড় শক হয়েছে। সাইকো খুনি হলেও সাধারণ মানুষের কাছে সুপারস্টার। অন্যদিকে সাব্বিরের জ্ঞান ফিরল মাত্র। সাব্বির চারদিকে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করল। সাব্বির মনে করার চেষ্টা করলো সবটা, কিন্তু সাব্বিরের তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই পাহাড় থেকে পড়ার পর যে কেউ মারা যাবে, তাহলে সাব্বির এখনও কিভাবে বেঁচে আছে সেটা সাব্বিরকে এখনও ভাবাচ্ছে। আর সাব্বির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারল যে একটাও ক্ষত নেই। আর সারা শরীরে একটুও ব্যথা পাওয়ার কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নটুকুও নেই। সাব্বির হাঁটতে হাঁটতে অনেক দূর এগোলো। পকেটে হাত দিয়ে নিজের মিনি কম্পিউটার বের করলো, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, কোনো স্যাটেলাইটের। এটা দেখে সাব্বির অবাক না হয়ে পারল না, কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যায়, হোক সেটা ঘন জঙ্গল বা সমুদ্রের কোনো দ্বীপ। সাব্বির ভাবতে লাগলো যে কোথায় এসে পড়লাম। এখানে তো এই জঙ্গলই আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম পাহাড়ে, সেখানে তো কোনো জঙ্গল নেই। আর জঙ্গল থাকলেও তো এত ঘন নয়। আশেপাশে লোকালয় নিশ্চিতভাবে ছিল, কিন্তু তাহলে আমি কোথায় আসলাম? আমি একা ওই অবস্থায় তো এখানে কোনো দিনও আসতে পারতাম না। তাহলে কি কেউ আমাকে নিয়ে এসেছে এখানে? সাব্বির যেই এই কথাগুলো ভাবছে, তখনই নিজের হাতে কারো ঠোঁটের লিপস্টিকের দাগের মতো কিছু দেখল। আরে ভাই, এই জঙ্গল অন্তত আমাকে ছাড় দাও। এখানেও সেই চুমাচুমির কারবার শুরু করে দিয়েছ। ছাড় দিতে পারি, এক শর্তে। হঠাৎ এই কথাটা শুনে সাব্বির চারদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। কে কে এখানে? সামনে এসো বলে সাব্বির পকেট থেকে রিভলভারটা বের করলো এবং লোড করে আশেপাশে তাক করতে লাগলো। আমাকে খুঁজে লাভ নেই। আমি ইচ্ছে না করলে এই জীবনও আমাকে দেখতে পাবে না। এইবার সাব্বিরের মনে ভয় কাজ করতে শুরু করলো। সাইকো যতই কিলার মাইন্ডের হোক না কেন, এরকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরে কে তুমি? আর কেন আমাকে ফলো করছো? নিজের ভালো চাও তো পালাও, আর তা না হলে আমার পরিচয় জানতে পারলে কিন্তু এখনই জামা কাপড় খুলে দৌড়াবে। আমি দৌড়াবো না, তুমি আমাকে দেখলে দৌড়াবে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি জানি তুমি সাইকো। তো তোমার ভয় করছে না? একটা মেয়ে মানুষ হয়ে আমার সাথে এই জঙ্গলে এভাবে কথা বলছো? তুমি সারা দুনিয়ার কাছে একজন খুনি হতে পারো, কিন্তু তোমারও মন আছে, সেটাতে নেই কোনো দূষণ। তাই আমি তোমাকে ভয় পাই না। সাব্বির মেয়েলি আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সাব্বির মেয়েটির সাথে কথা বলছে আর খুঁজছে। এই মেয়ে, কে তুমি? আর তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? দেখো, আমার সাথে ফাইজলামি করলে কিন্তু তোমার খবর আছে। সাব্বির কাপা কাপা গলায়। আমার খবর করবে তুমি? দেখি কেমন পারো। এই বলে সেই আওয়াজের অধিকারিণী সাব্বিরের সামনে এসে দাঁড়ালো। থুক্কু বাসতে লাগলো। সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এটা মেয়ে নাকি অন্য কিছু। চেহারা সহ সারা শরীরে নূরের মতো ঝকঝক করছে। আর এই মেয়েটি সাদা গাউন পরা, আর পিছনে দুটো সাদা ডানা। এর মানে তুমি মানুষ না? এই বলে সাব্বির মাটিতে লুটিয়ে পড়ল। সাইকোর হাওয়া বেরিয়ে গেছে। সাব্বিরের যখন জ্ঞান ফিরল, তখন কারোর চেহারা নিজের ওপর অনুভব করল, যেন কেউ তাকিয়ে আছে উবু হয়ে। এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরে ভাই, তুমি তো মেয়েই না। আল্লাহ মাবুদ জানে তুমি কি জিনিস। সাব্বির মাটিতে বসে।
আয় ছেলে, বেশি কথা বললে ঘাড় মোটকে দেব। কি? তুমি জানো আমি কে? সাব্বির উত্তেজিত গলায়। দিব্যি জানি। আর তুমি যতগুলো মার্ডার করেছো সব আমার ইশারায় করেছো। আমি বলেছি তাই তুমি করেছো। তুমি যখন লাশগুলোকে কাটতে তখন আমি সাইডে বসে বসে দেখতাম। মেয়েটি গাছের ডালে পা দোলাতে দোলাতে। কি? আমি ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তোমার ইশারায় মার্ডার করতে কেন যাব? আমি পাপি তাপি খারাপ লোকদের শাস্তি দিয়েছি, এতটুকুই। এখানে তোমার ইচ্ছা প্রসঙ্গ কোথা থেকে আসলো? বুঝতে পারবে, আগে আমাকে বলতে দাও। পুরোটা বুঝতে গেলে আমাকে আরও 15 বছর আগে যেতে হবে, মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি বলছি, তুমি শোনো। আর আমার নাম হলো আমিরা। সাব্বির, তুমি জানো তোমার বাবা মায়ের আসল পরিচয়? হ্যাঁ, এটা জানি যে আব্বু একজন কেমিস্ট ছিলেন আর আম্মু হালকা পাতলা জানতেন। না, তুমি ভুল জানো। তোমার আব্বু আর আম্মু রাশিয়ার দুজন নামকরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আর তোমার আব্বু ছিলেন একজন হাফ ব্লাডেড, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক এঞ্জেল। কারণ তোমার দাদাও একজন এঞ্জেল ছিলেন আমার মতো। আর আমার আব্বু আর তোমার আব্বু ছোটবেলা থেকে বন্ধু ছিল, তাই ওনারা ওনাদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করার জন্য ছোটবেলায় আমাদের বিয়ে দিয়ে দেন। তখন আমি সব কিছুই বুঝতাম, কিন্তু তুমি ললিপপ ছাড়া কিছুই চিনতে না, নিজের বউকে তো দূরের কথা। এটা বলে আমিরা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আহারে কষ্ট রে, ট্রু কষ্ট। সাব্বির হাসতেছে হাসতেছে। বেশি হাসলে কানে 2 আঙ্গুল নিচে একটা মারবো। আমি সিরিয়াস কথা বলছি। আর উনি দাঁত সবগুলো বের করে হাসছে। আমিরা মুখ ভার করে। আচ্ছা, আর কিছু বলবো না, তোমার তো আর বিশ্বাস নাই। সাব্বির একটু ভয় পেয়ে। তো যা বলছিলাম, তোমার আব্বু আম্মু অনেক ভালো সায়েন্টিস্ট ছিলেন, আর ওনারা কোনো দুর্ঘটনায় মারা যাননি, ওনাদের হত্যা করা হয়েছিল। কি? কারা মেরেছে? শুধু নাম বলো একবার। এক একটাকে এমনভাবে মারবো যেন মৃত্যু ওদের দেখে ভয় পায়। সাব্বির প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে। সাব্বির, শান্ত হও, রেগে গিয়ে লাভ নেই, কারণ কেউই বেঁচে নেই। সবাইকে তুমি মেরে দিয়েছ, মানে আমি তোমাকে দিয়ে তাদের মারিয়েছি। আফরিয়েল একটা মিষ্টি হাসি দিয়ে। কি? হ্যাঁ, তুমি এতদিন যাদের যাদের মেরেছ সবাই তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে দায়ী ছিল। কিন্তু ওনারা আমার বাবা মাকে কেন মারলো? কি দোষ ছিল তাদের? সাব্বির মন খারাপ করে। তাহলে শোনো, তোমার বাবা মায়ের কোনো দোষ ছিল না, দোষ তো তাদের ছিল, কারণ তারা সবাই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারের খারাপ ব্যবহার করে বিভিন্ন মানুষ আর পশুকে নিয়ে আলাদা প্রাণী বানাতো। আর এটাই শেষ না, ওরা আমাদের একজনকে, মানে একজন অ্যাঞ্জেলকে কিভাবে যেন ধরে ফেলে আর তাকে মেরেও ফেলে। মেরে ফেলার পর এই অ্যাঞ্জেলের লাশ থেকে তারা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমাদের মতো হতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে তোমার বাবাও একজন এঞ্জেল। তাই তারা এই স্যাম্পলগুলোকে তোমার বাবার কাছে টেস্ট করার জন্য পাঠায়, আর তোমার আব্বু সেটা ধরে ফেলে আর তাদেরকে মানা করে দেয়। আর এটাও বলে দেয় যে ওরা যে বেআইনি পদ্ধতি অবলম্বন করে ক্লোনিং করার চেষ্টা করছে সেটা সবাইকে জানিয়ে দিবে। তাই একদিন ল্যাবে আগুন লাগিয়ে দেয়, আর আমি অনেকক্ষণ পর সেটা জানতে পারি। আর সেখানে গিয়ে দেখি তোমার আব্বু আর আম্মু মারা গেছে, আর তুমি এক সাইডে বেহুশ হয়ে পড়ে আছো। আমি তখন অনেক ছোট ছিলাম, তবুও অনেক কষ্ট করে তোমাকে উদ্ধার করি। এর মানে তুমি আমার জীবন বাঁচিয়েছ? তোমার জীবন বাঁচাইনি, আমার স্বামীর জীবন বাঁচিয়েছি। তুমি তোমার স্ত্রী, তাই না? সাব্বির ব্রুকুসকে। হ্যাঁ, অবশ্যই। কোনো সন্দেহ আছে? আমিরা মিষ্টি হাসে। তাহলে আমাকে না জানিয়ে প্রতিদিন আমাকে কিস করে যেতে কেন? সেটা তোমাকে বলবো কেন? আমার স্বামীকে আমি চুমু দেই, জড়িয়ে দেই, আদর করি, সেটা আমার ব্যাপার। আইসে স্বামী স্বামী করতে। সাব্বির একটু ভাব নিয়ে। আমিরা, আমাদের দুনিয়ার খবর কি এখন? সবাই জানে যে সাইকো, মানে তুমি মারা গেছো। ও, তাহলে তো বাড়িতে যাওয়াই যায়। যাওয়া যায়, কিন্তু আমাকে রেখে যেতে পারবে না, গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আমিরা বাচ্চাদের মতো মুখ বানিয়ে। আরে বাচ্চাদের মতো কাঁদে কেন?
আমি তোমাকে নিয়েই যাব। আগে গাছ থেকে নামো আর মানুষের মতো হও। সাব্বিরের কথা মতো আমিরা গাছ থেকে নেমে যায় আর নিজের পাখাগুলো ভেতরে ঢুকিয়ে নেয়। এখন ঠিক আছে। ঠিক আছে। তো বাড়িতে যাবে কিভাবে? হেঁটে না উড়ে? তোমার মতো পরিবউ থাকতে কি হেঁটে হেঁটে যাওয়া যায়? চলো উড়ে উড়ে। জো হুকুম মেরে স্বামী। খালি স্বামী স্বামী করো আর 3 মাইল দূরে দাঁড়িয়ে থাকো। বুঝি না তুমি আমার বউ নাকি অন্য কারোর। এই ব্যাপার বলেই আমিরা সাব্বিরের একেবারে সামনে এসে দাঁড়ায়, যেন একজনের নিঃশ্বাস আরেকজন শুনতে পাচ্ছে। এভাবে কাছে এসো না, খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কি হবে? তুমি আমার স্বামী, আমি তোমার বউ, যা হবে ভালোই হবে। আমিরা লজ্জা পেয়ে, ও মা তাই নাকি? আচ্ছা দেখা যাবে, এখন বাসায় চলো। আমিরা সাব্বিরকে জড়িয়ে ধরল আর উড়ে উড়ে যেতে লাগলো সাব্বিরের বাসার সামনে। বাড়ির বেল বাজাচ্ছে সাব্বির। কে আসলো এখন আবার? দরজা খুলে, আরে সাব্বির, কোথায় ছিলে এতদিন? আমি তো ভাবলাম কোথাও উড়ে গেছো। মানে? সাব্বির তুতলিয়ে, এই আপু তুই ঢং করা বাদ দে, আমাদের ভিতর ঢুকতে দে। আমিরা কথা শুনে আমি বেকুফ হয়ে গেলাম। আপু মানে? এই আমিরা, উনি তোমার আপু হয় নাকি? ও সরি, গালতিসে মিস্টেক হয়ে গেছে, তোমাকে বলতে ভুলে গেছি। সে তোমার ভাবি, আমার বড় বোন হয়। আসলেই? কিন্তু ভাবি তুমি আমাকে কোনোদিন এসব বলনি কেন? কিভাবে বলবো, আর বললেই তুমি বিশ্বাস করে নিতে। সেটাও ঠিক। এই আপু সর, ভিতরে ঢুকতে দে, বাইরে পুলিশ ওকে খুঁজছে। কেন খুঁজবে? কেউ কি চেনে নাকি? সাব্বিরকে সবাই চেনে সাইকোকে, আর সাইকো মারা গেছে, তাই খোঁজাখুঁজি কিছুই নেই। চিল মারো। তোমাদের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাবি তোমরা তলে তলে এত কিছু, আর আমি কিছুই জানি না। জানোনি তো কি হয়েছে? আমরা তো জানতাম, আর এখন তুমিও জানো, কিন্তু তোমার ভাই জানে না, আর কোনোদিনও জানবেও না। আচ্ছা ভাবি বাদ দাও, এই যে আমার বউ আমিরা, তুমি তো জানোই। আর কি বলবো, আমি ভেতরে গেলাম, আমি প্রচুর ক্লান্ত। আর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করবা এটা তোমার ব্যাপার। আই সাব্বির, আমাকে রেখে চলে যাবা? কোথায় যাব? উপরের তলায় যাচ্ছি, তোমার যেতে মন চাইলে তুমিও আসো। আমি যাব না, এটা কোনো কথা? আমি উপরে ঘুমাতে গেলাম, আর আমিরাও আমার সাথে। আমি বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম। অন্যদিকে শামসুল, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, সাইকো কোথায় গেল? স্যার এটা তো সারা দুনিয়ার মানুষের কথা, সবাই সাইকোর লাশ দেখতে চাইছে, কিন্তু সাইকোকে আমরা কোথায় পাবো? সাইকো মারা গেছে এটা আমরা জানি, কিন্তু লাশ ছাড়া কীভাবে প্রুভ করব? একটা কাজ করো, একটা বেওয়ারিশ লাশ এনে পুড়িয়ে সবাইকে দেখিয়ে দাও, এত প্রেশার আর মাথায় যাচ্ছে না। ওকে স্যার। এই ঘটনার 3 বছর পর সাব্বির এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক, আর আমিরা এক বাচ্চার মা। মানে সাব্বিরের একটা ছেলে হয়েছে, আর তার নাম রাখা হয়েছে আহিল। অন্যদিকে আজকে সাইবার ওয়ার্ল্ডে একটি মেসেজ আবার সবাইকে ভাবাচ্ছে। সেটি হলো সাইকো কোনো মানুষ না যে মরবে, সাইকো একটা চিন্তা ভাবনা যার কোনো মৃত্যু নেই।
Alright guys, this'll be easy. Just don't miss the checkpoints and let's go. Did we just lose yellow? Coming up on the quarry. Woohoo! Hey Blue, thread the needle with me. Red's down, red's down. Looks like I'm the only one left.